এখন শুনবেন আজকের গল্প। রতন, আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে আমি বলে দেব, তিনি তোকে আমার মতোই যত্ন করবেন। আমি যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে না রে। আমাকে কিচ্ছু দিতে হবে না, তোমার দুটো পায়ে পড়ি। আমার জন্য কাউকে কিচ্ছু ভাবতে হবে না, কিচ্ছু না। আমি তোমার কাছে কি দোষ করেছি? শ্রী তো বটেই, যেমন ঘরের মেয়ে তেমন শ্রী। বাবা, আমাদের তবে এবার পথে ভাসালে। তোদের জন্য কি আমি নরকগামী হব? আমাকে তোরা আমার সত্য পালন করতে দিবি না? বাবা, তুমি যদি আর 1 পয়সা আমার শ্বশুরকে দাও তাহলে তোমার মেয়েকে দেখতে পাবে না। এই তোমার গা ছুঁয়ে পড়লাম। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে আজ শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের 3টি ছোট গল্প, পোস্টমাস্টার, শুভা এবং দেনা পাওনা অবলম্বনে 3 কন্যা। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ। প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। শুরু হচ্ছে প্রথম গল্প, পোস্টমাস্টার। শুনলাম নতুন পোস্টমাস্টার আসছে এই উল্লাপুর গাঁয়ে। ঠিকই শুনেছেন, সে আসছে কলকাতা থেকে। কিন্তু পোস্ট অফিসের এই 8 চালার চারপাশে ঘন জঙ্গলে কলকাতা থেকে এসে এই অজগায় এসে থাকতে পারবে? সরকারি কাজ, থাকতে বাধ্য। উলাপুর গ্রামের কাছে একটা নীলকুঠি আছে, তাই কুঠির সাহেব অনেক জোগাড় যন্ত্র করে এই নতুন পোস্ট অফিস খুলেছে। নতুন পোস্টমাস্টারকে পোস্ট অফিসের দিকে এগিয়ে আসতে দেখে একজন কর্মচারী এগিয়ে এসে বলে, আসুন 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 মাস্টার মশাই, এই হচ্ছে আপনার এখনকার ঠিকানা। বাবা, অফিস ঘরটা তো বেশ অন্ধকার। এই জানলা খুলে দেবেন, কাজ করতে কোনো অসুবিধে হবে না। আর এই অফিস ঘরের পাশের ঘরটা হচ্ছে আপনার থাকার ঘর। এই সামনে একটা পানা পুকুর আছে, সেখানে স্নান করে নিতে পারেন। আর ওই পাশের ওখানে আপনার রান্নার জায়গা। গ্রামের এক মেয়ে নাম রতন, ও আপনার সব কাজ করে দেবে। বয়স 12-13, এমনিতে খুব ভালো। ওর বাবা মানে ও রান্না করে ওখানেই থেকে যায়। জলের মাছকে ডাঙায় তুললে যা হয়, এই গ্রামে এসে পোস্টমাস্টারেরও সেই দশা হয়েছে। বিশেষ করে কলকাতার ছেলে, ভালো করে মিশতে না জানার ফলে স্থানীয় লোকের সঙ্গে তার মেলামেশা হয় না। অথচ হাতে বেশি কাজও নেই। মাঝে মাঝে একটা দুটো কবিতা লেখার চেষ্টা করেন, তাতে এমন ভাব ফুটিয়েছেন যে সারাদিন গাছের পাতার কম্পন আর আকাশের মেঘ দেখে জীবন বড় সুখে কেটে যায়। কিন্তু অন্তর্যামী জানেন, যদি আরব্য উপন্যাসের কোনো দৈত্য এসে এক রাতেই গাছপালা কেটে পাকা রাস্তা বানিয়ে দেয় আর সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে চোখের থেকে আড়াল করে, তাহলে এই আধমরা ভদ্রলোক আবার নতুন জীবন ফিরে পেত। সন্ধ্যায় যখন গ্রামের গোয়ালঘর থেকে ধোঁয়া উঠে ঝোপে ঝোপে ঝিঝি ডাকে, অন্ধকার দাওয়ায় একা বসে গাছের কম্পন দেখলে কবির হৃদয়ও হালকা হৃৎকম্প হয়। তখন ঘরের কোণে একটা মিটমিটে প্রদীপ জেলে পোস্টমাস্টার ডাকতেন, রতন। রতন দরজায় বসে এই ডাকের অপেক্ষায় থাকত, কিন্তু এক ডাকে ঘরে আসতো না। বলতো, কি গো বাবু, কেন ডাকছো? তুই কি করছিস? এখনই চুলো ধরাতে যাব, হেসেলে। তোর হেসেলের কাজ পরে হবে, এখন তামাকটা সেজে দে তো। কিছুক্ষণ পর গাল ফুলিয়ে কলকেতে ফুঁ দিতে দিতে রতন ঢুকত। হাত থেকে কলকেটা নিয়ে পোস্টমাস্টার ফস করে জিজ্ঞেস করতেন, আচ্ছা রতন, তোর মাকে মনে পড়ে? সে অনেক কথা, কিছু মনে পড়ে, কিছু পড়ে না। মার চেয়ে বাবা আমায় বেশি ভালোবাসতো। বাবাকে একটু একটু মনে আছে, কাজ করে বাবা সন্ধ্যায় ঘরে ফিরত। তার মধ্যে 2-1 দিনের সন্ধেটা খুব স্পষ্ট মনে আছে। এই কথা থেকে কথায় কথায় রতন ক্রমে পোস্টমাস্টারের পায়ের কাছে মাটিতে বসে পড়ত। বলতো, আমার একটা ছোট ভাই ছিল,
বৃষ্টির দিনে একটা ডোবার ধারে দুজনে গাছের ভাঙা ডাল দিয়ে ছিপ বানিয়ে মিছিমিছি মাছ ধরার খেলা করতাম। অনেক গুরুতর ঘটনার চেয়ে সেই কথাটাই রতনের মনে বেশি জাগত। এই রকম কথায় মাঝে মাঝে অনেক রাত হয়ে যেত। তখন আলস্যে পোস্টমাস্টারের আর রাঁধতে ইচ্ছে করত না। সকালের বাসি ব্যঞ্জন থাকতো, আর রতন তাড়াতাড়ি উনুন ধরিয়ে কয়েকটা রুটি সেঁকে আনত। তাতেই দুজনের রাতের খাওয়া চলে যেত। কোনো কোনো সন্ধ্যায় সেই বড় আটচালার কোণে অফিসের কাঠের চৌকিতে বসে পোস্টমাস্টার নিজের বাড়ির কথা তুলতেন। জানিস রতন, তোর যেমন ছোট ভাই আছে, আমারও আছে। বাড়িতে আর কে কে আছে? মা আছে, দিদি আছে। সে অবশ্য আমার থেকে 1 বছরের বড়। মাঝে মাঝেই না আমার তাদের কথা খুব মনে পড়ে। কেন? তাদের থেকে এত দূরে এসেছি, খালি মনে হয় জানিস কেমন আছেন তারা। তোমার বাবা নেই? না রে, ছোটবেলাতেই বাবা মারা যান। বাবার কথা না আমার খুব ভালো মনে নেই রে। শেষে এমন হলো, কথোপকথনে মেয়েটি তার বাড়ির লোকেদের মা, দিদি, দাদা বলে চেনা মানুষের মতো উল্লেখ করত। এমনকি তার ছোট হৃদয় তাদের কল্পিত ছবিও এঁকে নিয়েছিল। একদিন বর্ষাকালে মেঘমুক্ত দুপুরে হালকা গরম নরম হাওয়া দিচ্ছিল। রোদে ভেজা ঘাস আর গাছপালা থেকে একটা গন্ধ উঠছিল। মনে হচ্ছিল যেন ক্লান্ত ধরনীর উষ্ণ নিঃশ্বাস গায়ে এসে লাগছে। আর কোথাকার এক জেদি পাখি তার একটানা সুরে করুণ গলায় সারা দুপুর প্রকৃতির দরবারে বারবার অভিযোগ করছিল। পোস্টমাস্টারের হাতে কাজ ছিল না। সেদিনের বৃষ্টি ধোয়া ঝকঝকে পাতার নড়াচড়া আর পরাজিত বর্ষার ভাঙা রোদ মাখা মেঘের স্তূপ সত্যি দেখার মতো ছিল। পোস্টমাস্টার তা দেখছিলেন আর ভাবছিলেন, এই সময় যদি কাছে একজন নিজের মানুষ থাকতো, হৃদয়ের কাছাকাছি একটা স্নেহের মানুষ। ধীরে ধীরে মনে হতে লাগলো সেই পাখি ঠিক এই কথাই বারবার বলছে। আর এই নির্জন গাছের ছায়ায় ডুবে থাকা দুপুরের পাতার মর্মরেও সেই অর্থই আছে। কেউ বিশ্বাস করে না, জানতেও পায় না, কিন্তু ছোট গ্রামের সামান্য বেতনের সাব পোস্টমাস্টারের মনে গভীর নীরব দুপুরে ছুটির দিনে এমন একটা ভাব জাগে। পোস্টমাস্টার একটা লম্বা নিঃশ্বাস ফেলে ডাকলেন, রতন। রতন তখন পেয়ারাতলায় পা ছড়িয়ে কাঁচা পেয়ারা খাচ্ছিল। প্রভুর কণ্ঠ শুনে তৎক্ষণাৎ ছুটে এলো। হাঁপাতে হাঁপাতে বলল, দাদাবাবু ডাকছো? হ্যাঁ রে, তোকে আমি একটু একটু করে পড়তে শেখাবো বলে সারা দুপুর তাকে নিয়ে অ আ করলেন। এইভাবে অল্প দিনেই যুক্তাক্ষর পেরিয়ে গেলেন। শ্রাবণ মাসে বৃষ্টির আর শেষ নেই। খাল, বিল, নালা জলে ভরে উঠল। দিন রাত ভেকের ডাক আর বৃষ্টির শব্দ। গ্রামের রাস্তায় চলাচল প্রায় বন্ধ। নৌকোয় করে হাটে যেতে হয়। একদিন সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল। পোস্টমাস্টারের ছাত্রী অনেকক্ষণ দরজায় অপেক্ষা করে বসেছিল, কিন্তু অন্য দিনের মতো নিয়মিত ডাক শুনতে না পেয়ে নিজেই খুঙ্গি পুঁথি নিয়ে আস্তে আস্তে ঘরে ঢুকল। দেখল পোস্টমাস্টার খাটিয়ায় শুয়ে রয়েছেন। বিশ্রাম করছেন ভেবে নিঃশব্দে আবার বাইরে যাওয়ার তোড়জোড় করল। হঠাৎ শুনল, রতন। তাড়াতাড়ি ফিরে গিয়ে বলল, দাদাবাবু ঘুমোচ্ছিলে? শরীরটা ভালো লাগছে না, দেখ তো আমার কপালে হাত দিয়ে। এই নিঃসঙ্গ প্রবাসে, ঘন বর্ষায় অসুস্থ শরীরে একটু সেবা পাওয়ার ইচ্ছে হয়। গরম কপালে শাঁখা পরা নরম হাতের ছোঁয়া পড়ে। এই দূর প্রবাসে রোগের যন্ত্রণায় স্নেহময়ী মা বা দিদির পাশে থাকার কথা মনে হয়। আর এখানে প্রবাসীর মনের ইচ্ছে ব্যর্থ হল না। বালিকা রতন আর বালিকা রইল না। সেই মুহূর্তে সে মায়ের জায়গা নিয়ে বসল। বৈদ্য ডেকে আনলো, সময় মতো ওষুধ খাওয়ালো, সারা রাত জেগে শিয়রে রইল। নিজে পথ্য রাঁধলো আর শতবার জিজ্ঞেস করলো, হ্যাঁ গো দাদাবাবু, একটু ভালো লাগছে? অনেক দিন পর
পোস্টমাস্টার দুর্বল শরীরে রোগ শয্যা ছেড়ে উঠলেন। মনে ঠিক করলেন, আর নয়, এখান থেকে যেভাবেই হোক বদলি হতে হবে। স্থানীয় অস্বাস্থ্যের কথা উল্লেখ করে তৎক্ষণাৎ কলকাতায় কর্তৃপক্ষের কাছে বদলির জন্য আবেদন করলেন। রোগ সেবা থেকে মুক্তি পেয়ে রতন আবার দরজার বাইরে তার জায়গায় বসল। কিন্তু আগের মতো আর ডাক পড়ে না। মাঝে মাঝে উঁকি মেরে দেখেন পোস্টমাস্টার খুব অন্যমনস্কভাবে চৌকিতে বসে আছেন বা খাটিয়ায় শুয়ে আছেন। রতন যখন ডাকের অপেক্ষায় বসে আছে, তিনি তখন অধৈর্য মনে আবেদনের জবাবের অপেক্ষায় আছেন। বালিকা দরজার বাইরে বসে হাজারবার তার পুরনো পড়া পড়ে, পাছে হঠাৎ ডাক পড়ে আর যুক্ত অক্ষর গুলিয়ে যায়, এই ভয় তার ছিল। শেষে 1 সপ্তাহ পর এক সন্ধ্যায় ডাক পড়ল। উৎফুল্ল হৃদয়ে রতন ঘরে ঢুকে বলল, দাদাবাবু, আমায় ডাকছিলে? রতন, কালই আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ দাদাবাবু? বাড়ি যাচ্ছি রে। আবার কবে আসবে? আর আসবো না রে। রতন আর কিছু জিজ্ঞেস করল না। পোস্টমাস্টার নিজেই বললেন তিনি বদলির জন্য আবেদন করেছিলেন, আবেদন নাকচ হয়েছে, তাই তিনি চাকরি ছেড়ে বাড়ি যাচ্ছেন। অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। প্রদীপ মিটমিট করে জ্বলতে লাগলো, আর এক জায়গায় জরাজীর্ণ চাল ভেদ করে মাটির সরায় টপ টপ করে বৃষ্টির জল পড়তে লাগলো। কিছুক্ষণ পর রতন আস্তে উঠে রান্নাঘরে রুটি বানাতে গেল। অন্যদিনের মতো তাড়াতাড়ি হলো না। বোধহয় মাঝে মাঝে মাথায় অনেক ভাবনা এসেছিল। পোস্টমাস্টারের খাওয়া শেষ হলে বালিকা জিজ্ঞেস করল, দাদাবাবু, আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? সে কি করে হবে রে? ব্যাপারটা কেন অসম্ভব তা বালিকাকে বোঝানো দরকার মনে করলেন না। সারা রাত স্বপ্নে আর জেগে থাকা অবস্থায় বালিকার কানে পোস্টমাস্টারের হাসির কণ্ঠস্বর বাজতে লাগলো। সে কি করে হবে রে? ভোরে উঠে পোস্টমাস্টার দেখলেন তার স্নানের জল ঠিক আছে। কলকাতার অভ্যাস মতো তিনি তোলা জলে স্নান করতেন। কখন তিনি যাত্রা করবেন সে কথা বালিকা কেন জিজ্ঞেস করতে পারেনি। পাছে সকালে দরকার হয়, তাই রতন সেই রাতেই নদী থেকে তার স্নানের জল তুলে এনেছিল। স্নান শেষ হলে রতনের ডাক পড়ল। রতন নিঃশব্দে ঘরে ঢুকল আর আদেশের অপেক্ষায় একবার নীরবে প্রভুর মুখের দিকে তাকালো। প্রভু বললেন, রতন, আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে আমি বলে দেব, তিনি তোকে আমার মতোই যত্ন করবেন। আমি যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে না রে। এই কথাগুলো যে খুব স্নেহ মাখা আর দয়ায় ভরা তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু নারী হৃদয় কে বোঝে? রতন অনেক দিন প্রভুর অনেক তিরস্কার চুপচাপ সহ্য করেছে, কিন্তু এই নরম কথা সইতে পারল না। উচ্ছ্বসিত হৃদয়ে কেঁদে উঠে বলল, না না, তোমাকে কাউকে কিছু বলতে হবে না, আমি থাকতে চাই না। পোস্টমাস্টার রতনের এমন ব্যবহার কখনো দেখেননি, তাই অবাক হয়ে রইলেন। নতুন পোস্টমাস্টার এলেন, তাকে সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে পুরনো পোস্টমাস্টার যাওয়ার জন্য তৈরি হলেন। যাওয়ার সময় রতনকে ডেকে বললেন, রতন, তোকে আমি কখনো কিছু দিতে পারিনি, আজ যাওয়ার সময় এই নে তোকে কিছু দিয়ে গেলাম, এতে তোর কয়েকদিন চলবে। কিছু পথ খরচা বাদে তার বেতনের যত টাকা পেয়েছিলেন পকেট থেকে বের করলেন। তখন রতন ধুলোয় পড়ে তার পা জড়িয়ে ধরে বলল, তোমার দুটো পায়ে পড়ি, আমাকে কিচ্ছু দিতে হবে না, তোমার দুটো পায়ে পড়ি, আমার জন্য কাউকে কিচ্ছু ভাবতে হবে না, কিচ্ছু না। এই বলে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। প্রাক্তন পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলে হাতে কার্পেটের ব্যাগ ঝুলিয়ে, কাঁধে ছাতা নিয়ে, মুঠের মাথায় নীল সাদা রেখাযুক্ত টিনের পেটি তুলে ধীরে ধীরে নৌকোর দিকে চললেন। যখন নৌকোয় উঠলেন আর নৌকো ছাড়ল,
বর্ষায় ফুলে ওঠা নদী ধরণীর উচ্ছল অশ্রুর মতো চারদিকে ছলছল করতে লাগলো। তখন তার হৃদয়ে তীব্র বেদনা জাগল। একটা সাধারণ গ্রাম্য বালিকার করুণ মুখ যেন এক বিশ্বব্যাপী অব্যক্ত বেদনা প্রকাশ করতে লাগলো। একবার খুব ইচ্ছে হলো ফিরে যাই, জগতের কোল ছাড়া সেই অনাথিনীকে সঙ্গে করে নিয়ে আসি। কিন্তু তখন পালে হাওয়া লেগেছে, বর্ষার স্রোত তীব্র বেগে বইছে। গ্রাম পেরিয়ে নদী তীরের শ্মশান দেখা দিয়েছে। নদী প্রবাহে ভাসমান পথিকের উদাস হৃদয় এই তত্ত্ব জাগল, জীবনে এত বিচ্ছেদ, এত মৃত্যু আছে, ফিরে কি ফল? পৃথিবীতে কে কার? কিন্তু রতনের মনে কোনো তত্ত্ব জাগল না। সে সেই পোস্ট অফিস ঘরের চারিদিকে কেবল অশ্রুতে ভেসে ঘুরে ঘুরে বেড়াতে লাগলো। বোধহয় তার মনে একটা ক্ষীণ আশা জাগছিল, দাদাবাবু যদি ফিরে আসে। সেই বাঁধনে পড়ে সে কিছুতেই দূরে যেতে পারছিল না। হায় বুদ্ধিহীন মানব হৃদয়, ভ্রান্তি কিছুতেই যায় না। যুক্তির নিয়ম অনেক দেরিতে মাথায় ঢোকে। প্রবল প্রমাণকেও অবিশ্বাস করে মিথ্যে আশাকে দুই বাহুতে জড়িয়ে বুকের মধ্যে প্রাণপণে ধরে রাখা যায়। শেষে একদিন সব নারী কেটে হৃদয়ের রক্ত শুষে সে পালায়। তখন চেতনা হয়, আর দ্বিতীয় ভ্রান্তির ফাঁদে পড়ার জন্য মন ব্যাকুল হয়ে ওঠে। এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প পোস্টমাস্টার। এখন শুনবেন দ্বিতীয় গল্প শুভা। গল্প পাঠে পিঙ্কি ব্যানার্জি, নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ, প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হয়েছিল তখন কে জানত সে বোবা হবে? তার দুটো বড় বোনের নাম রাখা হয়েছিল সুকেশিনী আর সুহাসিনী। তাই নামে মিল রাখতে বাবা ছোট মেয়ের নাম রাখেন সুভাষিনী। এখন সবাই তাকে সংক্ষেপে শুভা বলে ডাকে। অনেক খোঁজাখুঁজি আর খরচের পর বড় দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। এখন ছোট মেয়েটি মা বাবার মনে নীরব ভারের মতো রয়েছে। যে কথা বলতে পারে না, তার মনে অনুভূতি আছে, এটা সবার মনে আসে না। তাই শুভার সামনেই সবাই তার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার কথা বলে। সে শিশুকাল থেকে বুঝে নিয়েছিল যে সে যেন বিধাতার অভিশাপ হয়ে তার বাবা মার ঘরে জন্মেছে। এর ফলে সে সব সময় চেষ্টা করত সাধারণের চোখের আড়ালে থাকতে। সে মনে করত সবাই যদি তাকে ভুলে যায় তাহলে সে বাঁচে। কিন্তু বেদনা কি কেউ কখনো ভোলে? মা বাবার মনে সে সব সময় জেগেছিল। বিশেষ করে তার মা তাকে নিজের একটি ত্রুটি হিসেবে দেখতেন, কারণ মা তার মেয়েকে নিজের অংশ মনে করেন। মেয়ের কোনো অসম্পূর্ণতা দেখলে তা যেন নিজের লজ্জার কারণ বলে মনে হয়। কিন্তু শুভার বাবা বাণীকণ্ঠ শুভাকে মেয়েদের থেকে একটু বেশি ভালোবাসতেন। তবে তার মা তাকে নিজের গর্ভের কলঙ্ক মনে করে তার প্রতি খুব বিরক্ত ছিলেন। শুভা কথা বলতে পারত না, কিন্তু তার বড় বড় দুটো কালো চোখ ছিল, লম্বা পাপড়িতে ঘেরা। তার ঠোঁট সামান্য ভাবের আভাসে কচি কিশলয়ের মতো কেঁপে উঠত। আমরা কথায় যে ভাব প্রকাশ করি তা অনেকটা নিজের চেষ্টায় গড়ে তুলতে হয়, যেন তর্জমা করার মতো। সবসময় ঠিক হয় না, কখনো ক্ষমতার অভাবে ভুলও হয়, কিন্তু কালো চোখের কিছু তর্জমা করতে হয় না। মন নিজে থেকে তার ওপর ছায়া ফেলে। ভাব কখনো প্রসারিত হয়, কখনো সংকুচিত হয়, কখনো উজ্জ্বল হয়ে জ্বলে, কখনো ম্লান হয়ে নিভে যায়, কখনো অস্তমান চাঁদের মতো
স্থির হয়ে থাকে। কখনো দ্রুত বিদ্যুতের মতো চারিদিকে ঝলকে ওঠে। যার মুখের ভাবই একমাত্র ভাষা, তার চোখের ভাষা অসীম, উদার আর গভীর, যেন স্বচ্ছ আকাশ, উদয় অস্ত আর আলো ছায়ার নীরব রঙ্গভূমি। এই কথাহীন মানুষের মধ্যে প্রকৃতির মতো একটা নির্জন মহত্ব আছে। এই জন্যই সাধারণ ছেলেমেয়েরা তাকে একটু ভয় করত, তার সঙ্গে খেলতো না। সে যেন নির্জন দুপুরের মতো শব্দহীন আর সঙ্গীহীন। গ্রামের নাম চণ্ডীপুর। নদীটা বাংলাদেশের একটা ছোট নদী, যেন গেরস্থ ঘরের মেয়ে। বেশি দূর পর্যন্ত তার বিস্তার নেই। এই সরু চঞ্চল নদীটা নিজের কুল আগলে কাজ করে যায়। দুই ধারের গ্রামের সবার সঙ্গে তার যেন কোনো না কোনো সম্পর্ক আছে। দুই পাশের লোকালয় আর গাছে ছায়ায় ঢাকা উঁচু পাড়, নিচু জমি দিয়ে এই গ্রামলক্ষ্মী স্রোতস্বিনী নিজেকে ভুলে দ্রুত পায়ে খুশি মনে তার অসংখ্য কল্যাণের কাজে চলেছে। বাণীকণ্ঠের বাড়ি নদীর ঠিক ওপরে। তার বাঁশের বেড়া, আটচালা, গোয়ালঘর, ঢেকিশালা, খড়ের গাদা, তেঁতুলতলা, আম, কাঁঠাল আর কলার বাগান। যে কেউ নৌকায় যায় তার চোখ টানে। এই গেরস্থালির স্বচ্ছলতার মাঝে বোবা মেয়েটিকে কারোর নজরে পড়ে কিনা জানি না, কিন্তু কাজের ফাঁকে যখনই সময় পায় সেই নদীর ধারে এসে বসে। প্রকৃতি যেন তার কথা বলার অভাব পূরণ করে দেয়, যেন তার হয়ে কথা বলে। নদীর কলকল শব্দ, লোকের হইচই, মাছের গান, পাখির ডাক, গাছের মর্মর সব মিলে চারিদিকে চলাফেরা, আন্দোলন আর কম্পনের সঙ্গে এক হয়ে সমুদ্রের ঢেউয়ের মতো বালিকার চির নীরব হৃদয় উপকূলের কাছে এসে ভাঙতে ভাঙতে পড়ে। প্রকৃতির এই নানা শব্দ আর বিচিত্র গতি, এও বোবার ভাষা। সুভার বড় বড় পাপড়িওয়ালা চোখের যে ভাষা, তারই একটা বিশ্বব্যাপী রূপ। ঝিল্লির শব্দে ভরা তৃণভূমি থেকে শব্দহীন নক্ষত্র লোক পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, কান্না আর দীর্ঘশ্বাস। দুপুরে যখন মাঝি জেলেরা খেতে যায়, গেরস্থেরা ঘুমোয়, পাখিরা ডাকে না, খেয়া নৌকা বন্ধ থাকে, সারা জগৎ কাজের মাঝে হঠাৎ থেমে গিয়ে ভয়ঙ্কর নির্জন রূপ নেয়, তখন বিশাল আকাশের নিচে কেবল এক বোবা প্রকৃতি আর এক বোবা মেয়ে মুখোমুখি চুপ করে বসে থাকে। একজন বিস্তীর্ণ রোদে, আরেকজন ছোট্ট গাছের ছায়ায়। সুভার কিছু ঘনিষ্ঠ বন্ধু ছিল না তা নয়। গোয়ালে দুটো গাই, তাদের নাম সর্বশী আর পাঙ্গলি। এই নাম তারা কখনো তার মুখে শোনেনি, কিন্তু তার পায়ের শব্দ তারা চিনত। তার কথাহীন একটা করুণ সুর ছিল। তার মর্ম তারা ভাষার চেয়ে সহজে বুঝত। শুভা কখন তাদের আদর করছে, কখন ধমক দিচ্ছে, কখন মিনতি করছে, তারা মানুষের চেয়ে ঢের ভালো বুঝত। শুভা গোয়ালে ঢুকে বাহু দিয়ে সর্বশীর গলা জড়িয়ে তার কানের কাছে নিজের গাল ঘষত, আর পাঙ্গলি নরম চোখে তার দিকে তাকিয়ে তার গা চাটত। মেয়েটি দিনে 3 বার নিয়ম করে গোয়ালে যেত, তাছাড়া অনিয়মিত যাওয়াও ছিল। বাড়িতে যেদিন কঠিন কথা শুনত, সেদিন সে অসময়ে এই মুখ বন্ধুদের কাছে আসত। তার শান্ত, সহিষ্ণু, বিষাদ মাখা চোখের দৃষ্টি থেকে তারা কি যেন একটা অন্ধ অনুমানে বুঝে নিত, আর শুভার গা ঘেঁষে এসে তাদের শিং তার বাহুতে আলতো করে ঘষে নীরব ব্যাকুলতায় তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করত। এরা ছাড়া ছাগল আর বেড়ালের ছানাও ছিল, তবে তাদের সঙ্গে শুভার এমন সমান মৈত্রী ছিল না। তবু তারা যথেষ্ট আনুগত্য দেখাত।
বেড়াল ছানাটি দিনে রাতে যখন তখন সুভার গরম কোল দখল করে আরামে ঘুমের আয়োজন করত। আর সুভা তার গলায় পিঠে নরম আঙুল বুলিয়ে দিলে তার ঘুমে আরো সুবিধে হতো। এমন ইঙ্গিতে সেও তা জানাতো। উঁচু শ্রেণীর জীবের মধ্যে সুভার আরেকটা সঙ্গী জুটেছিল, কিন্তু তার সঙ্গে মেয়েটার ঠিক কি সম্পর্ক ছিল তা বোঝা মুশকিল। কারণ সে কথা বলতে পারে আর সুভা পারে না, তাই তাদের মধ্যে ভাষার মিল ছিল না। গোসাইদের ছোট ছেলে, নাম প্রতাপ। লোকটা একেবারে অকর্মণ্য, কাজকর্ম করে সংসারের উন্নতি করবে এ আশা অনেক চেষ্টার পর তার বাবা মা ছেড়ে দিয়েছেন। অকর্মণ্য লোকের একটা সুবিধে হলো আত্মীয়রা তাদের ওপর বিরক্ত হলেও তারা প্রায়ই অচেনা লোকেদের কাছে প্রিয় হয়ে ওঠে, কারণ কোনো কাজে আটকে না থাকায় তারা যেন সবার সম্পত্তি হয়ে যায়। শহরে যেমন একটা দুটো সরকারি বাগান থাকা দরকার, তেমনি গ্রামে 2-4 জন অকর্মণ্য লোক থাকাও জরুরি। কাজে, আনন্দে, অবসরে যেখানে একজন লোক কম পড়ে সেখানেই তাদের হাতের কাছে পাওয়া যায়। প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলে মাছ ধরা। এতে অনেকটা সময় সহজে কেটে যায়। বিকেলে নদীর ধারে তাকে প্রায় এই কাজে ব্যস্ত দেখা যেত, আর এই সূত্রে সুভার সঙ্গে তার প্রায়ই দেখা হতো। যে কোনো কাজে থাকুক, একজন সঙ্গী পেলে প্রতাপ খুশি হতো। মাছ ধরার সময় কথা না বলা সঙ্গী সবচেয়ে ভালো। তাই প্রতাপ সুভার মর্যাদা বুঝত। সবাই সুভাকে সুভা বলে ডাকলেও প্রতাপ একটু বাড়তি আদর মিশিয়ে তাকে সু বলে ডাকত। সুভা তেঁতুল তলায় বসে থাকত, আর প্রতাপ কাছেই মাটিতে ছিপ ফেলে জলের দিকে তাকিয়ে থাকত। প্রতাপের জন্য একটা করে পান বরাদ্দ ছিল, সুভা নিজে সেজে আনত। আর বোধহয় অনেকক্ষণ বসে বসে তাকিয়ে তাকিয়ে তার ইচ্ছে হতো প্রতাপের কোনো কাজে সাহায্য করতে, কোনোভাবে কাজে লাগতে, যাতে জানাতে পারে এই পৃথিবীতে সেও একজন কম দরকারি লোক নয়। কিন্তু তার কিছুই করার ছিল না। তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা চাইত। মন্ত্র বলে এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাতে চাইত যা দেখে প্রতাপ অবাক হয়ে যেত, বলতো, তাই তো, আমাদের সুভীর যে এত ক্ষমতা তা তো জানতাম না। মনে করো সুভা যদি জলকুমারী হতো, আস্তে আস্তে জল থেকে উঠে একটা সাপের মাথার মণি ঘাটে রেখে যেত। প্রতাপ তার তুচ্ছ মাছ ধরা ছেড়ে সেই মণি নিয়ে জলে ঝাঁপ দিত, আর পাতালে গিয়ে দেখত রূপোর অট্টালিকায় সোনার পালঙ্কে কে বসে আছে। আমাদের বাণীকণ্ঠের ঘরের সেই বোবা মেয়ে সু, আমাদের সু, মনের আলোয় ঝলমলে গভীর নীরব পাতালপুরীর একমাত্র রাজকন্যা। তা কি হতে পারত না? তা কি এতই অসম্ভব? আসলে কিছুই অসম্ভব নয়, কিন্তু তবু সু পাতালের প্রজাশূন্য রাজবংশে জন্মায়নি, বাণীকণ্ঠের ঘরে জন্মেছে। আর গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই অবাক করতে পারছে না। সুভার বয়স ক্রমশ বাড়ছে। ধীরে ধীরে সে যেন নিজেকে নিজে অনুভব করতে পারছে, যেন কোনো পূর্ণিমার রাতে কোনো সমুদ্র থেকে জোয়ারের স্রোত এসে তার ভেতরের আত্মাকে এক নতুন, বোঝানো যায় না এমন চেতনায় ভরিয়ে তুলছে। সে নিজেকে দেখছে, ভাবছে, প্রশ্ন করছে, কিন্তু বুঝতে পারছে না। গভীর পূর্ণিমার রাতে কোনো না কোনো দিন সে আস্তে করে শোবার ঘরের দরজা খুলে ভয় ভয় মুখ বাড়িয়ে বাইরের দিকে তাকায়। পূর্ণিমার প্রকৃতিও সুভার মতো একা। ঘুমন্ত জগতের ওপর জেগে বসে যৌবনের রহস্যে, উচ্ছ্বাসে, বিষাদে, অসীম নির্জনতার শেষ সীমা ছুঁয়ে, এমনকি তা পেরিয়েও থমথম করছে।
একটি কথাও বলতে পারছে না। এই নীরব ব্যাকুল প্রকৃতির প্রান্তে এক নীরব ব্যাকুল বালিকা দাঁড়িয়ে। এদিকে কন্যাভারে জর্জরিত বাবা মা চিন্তায় পড়েছেন। লোকেরা নিন্দে শুরু করেছে, এমনকি এক ঘরে করবে এমন কথাও শোনা যায়। বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা, দুবেলা মাছ ভাত খাওয়ার ব্যাপার, এসবের জন্য তার শত্রুও ছিল। বউ পুরুষে অনেক আলোচনা হলো। কিছুদিনের জন্য বাণী বিদেশে গেলেন। ফিরে এসে বললেন, চলো কলকাতায় চলো। বিদেশ যাবার তোড়জোড় শুরু হলো। কুয়াশা ঢাকা সকালের মতো শুভার পুরো হৃদয়ে অশ্রুতে ভরে গেল। একটা অজানা আশঙ্কায় সে কিছুদিন ধরে নীরব জন্তুর মতো বাবা মার পিছু পিছু ঘুরত। বড় বড় চোখ মেলে তাদের মুখের দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করত, কিন্তু তারা কিছুই বুঝিয়ে বলতেন না। এর মধ্যে একদিন বিকেলে জলে ছিপ ফেলে প্রতাপ হেসে বলে, কিরে সু, তোর নাকি বর পাওয়া গেছে? তুই বিয়ে করতে যাচ্ছিস? দেখিস আমাদের ভুলিস না। বলে আবার মাছের দিকে মন দিল। মর্মাহত হরিণী শিকারের দিকে যেমন তাকায়, নীরবে যেন বলে, আমি তোমার কাছে কি দোষ করেছি? শুভও তেমনি প্রতাপের দিকে তাকালো। সেদিন আর গাছের তলায় বসল না। বাণীকণ্ঠ ঘুম থেকে উঠে শোবার ঘরে তামাক খাচ্ছিলেন। শুভা তার পায়ের কাছে বসে তার মুখের দিকে তাকিয়ে কাঁদতে লাগলো। শেষে তাকে সান্ত্বনা দিতে গিয়ে বাণীকণ্ঠের শুকনো গালেও অশ্রু গড়িয়ে পড়ল। কাল কলকাতায় যাওয়ার দিন ঠিক হয়েছে। শুভা গোয়াল ঘরে তার বাল্য সখীদের কাছে বিদায় নিতে গেল। নিজেদের হাতে তাদের খাওয়ালো, গলা জড়িয়ে দুই চোখে যতটা পারে কথা ভরে তাদের মুখের দিকে তাকালো। চোখের পাপড়ি থেকে টপ টপ করে অশ্রু ঝরতে লাগলো। সেদিন শুক্ল দ্বাদশীর রাত। শুভা শোবার ঘর থেকে বেরিয়ে তার সেই চিরচেনা নদী তীরে ঘাসের শয্যায় লুটিয়ে পড়ল, যেন ধরণীকে, এই বিশাল নীরব মানব মাকে দুই বাহুতে জড়িয়ে বলতে চায়, তুমি আমাকে যেতে দিও না মা। আমার মতো দুটো বাহু বাড়িয়ে তুমিও আমাকে ধরে রাখো। কলকাতায় এক বাড়িতে শুভার মা একদিন তাকে খুব করে সাজালেন। চুল আঁট করে বেঁধে খোপায় জড়ির ফিতে দিয়ে গয়নায় ঢেকে তার স্বাভাবিক সৌন্দর্য যতটা সম্ভব মুছে দিলেন। শুভার দুই চোখ দিয়ে অশ্রু ঝরছিল। পাছে চোখ ফুলে খারাপ দেখায়, তাই মা তাকে অনেক ধমক দিলেন, কিন্তু অশ্রু ধমক মানল না। বন্ধুদের সঙ্গে বর নিজে কোণে দেখতে এলেন। মা বাবা চিন্তিত, শঙ্কিত, ব্যস্ত হয়ে উঠলেন, যেন দেবতা নিজের বলির পশু বাঁচতে এসেছেন। মা পর্দার আড়াল থেকে অনেক তিরস্কার, ধমক, শাসন করে বালিকার অশ্রুস্রোত আরও বাড়িয়ে পরীক্ষকের সামনে পাঠালেন। পরীক্ষক অনেকক্ষণ দেখে বললেন, মন্দ নয়। বিশেষ করে মেয়েটির কান্না দেখে বুঝলেন তার হৃদয় আছে। আর হিসেব করে দেখলেন, যে হৃদয় আজ বাবা মার বিচ্ছেদের সম্ভাবনায় ব্যথিত, সেই হৃদয় আজ না হোক কাল আমারই কাজে লাগবে। শুক্তির মুক্তর মতো বালিকার অশ্রু তার মূল্য আরো বাড়িয়ে দিল। তার হয়ে আর কোনো কথা বলল না। পঞ্জিকা মিলিয়ে খুব একটা শুভ লগ্নে বিয়ে হয়ে গেল। বোবা মেয়েকে পরের হাতে তুলে দিয়ে বাবা মা দেশে ফিরে গেলেন। তাদের জাতি আর পরকাল রক্ষা হলো। বর পশ্চিমে কাজ করে। বিয়ের কিছুদিনের মধ্যেই স্ত্রীকে পশ্চিমে নিয়ে গেল। সপ্তাহ খানিকের মধ্যেই সবাই বুঝল নববধূ বোবা। কিন্তু কেউ বোঝেনি যে এটা তার দোষ নয়, সে কাউকে ঠকায়নি।
তার চোখ দুটো সব কথা বলছিল, কিন্তু কেউ তা বোঝেনি। সে চারিদিকে তাকায়, ভাষা পায় না। যারা বোবার ভাষা বুঝত, সেই চির চেনা মুখগুলো আর দেখতে পায় না। বালিকার চির নীরব হৃদয়ে এক অসীম অব্যক্ত কান্না বাজতে লাগলো। অন্তর্যামী ছাড়া আর কেউ তা শুনতে পেল না। এবার তার স্বামী চোখ আর কান দিয়ে পরীক্ষা করে এক কথা বলতে পারা কন্যাকে বিয়ে করে আনলো। এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প শুভা। এবার শুরু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প দেনা পাওনা। গল্প পাঠে আমি সায়ন্তন, নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ, প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। 5 ছেলের পর যখন এক মেয়ে জন্মালো, তখন বাবা মা অনেক আদর করে তার নাম রাখলেন নিরুপমা। এ গোষ্ঠীতে এমন শৌখিন নাম আগে কখনো শোনা যায়নি। সাধারণত ঠাকুর দেবতাদের নামই চলত, যেমন গণেশ, কার্তিক, পার্বতী। এখন নিরুপমার বিয়ের প্রস্তাব চলছে। তার বাবা রামসুন্দর মিত্র অনেক খোঁজাখুঁজি করেন, কিন্তু মনের মতো পাত্র কিছুতেই পান না। শেষে এক রায়বাহাদুরের বাড়ির একমাত্র ছেলেকে খুঁজে পান। রায়বাহাদুরের পৈতৃক সম্পত্তি অনেক কমে গেলেও বনেদি বাড়ি তো বটেই, বরপক্ষ 10,000 টাকা পণ আর অনেক দান সামগ্রী চাইল। রামসুন্দর একটুও ভেবে না দেখে তাতে রাজি হলেন। এমন পাত্র কিছুতেই হাতছাড়া করা যায় না, কিন্তু টাকার জোগাড় কিছুতেই হচ্ছে না। বন্ধক দিয়ে বিক্রি করে অনেক চেষ্টা করেও 6-7 হাজার টাকা বাকি রইল। এদিকে বিয়ের দিন কাছে এসে পড়ছে। শেষে বিয়ের দিন এলো। খুব বেশি সুদে একজন বাকি টাকা ধার দিতে রাজি হয়েছিল, কিন্তু সময় মতো সে এলো না। বিয়ের সভায় তুমুল গোলযোগ শুরু হয়ে গেল। রামসুন্দর রায়বাহাদুরের হাতে পায়ে ধরে বললেন, শুভ কাজটা হয়ে যাক, আমি নিশ্চয়ই টাকা শোধ করে দেব। টাকা হাতে না পেলে বরকে সভায় আনা যাবে না। এই দুর্ঘটনায় অন্তঃপুরে কান্নার রোল পড়ে গেল। এই বিপদের মূল কারণ যে মেয়ে, সে চেলি পরে, গয়না পরে, কপালে চন্দন লাগিয়ে চুপ করে বসে আছে। ভাবি শ্বশুরকুলের প্রতি তার তেমন ভক্তি বা ভালোবাসা জন্মাচ্ছে না, তা বলাই যায়। এর মধ্যে একটা সুবিধে হলো, বর হঠাৎ তার বাবার অবাধ্য হয়ে উঠল। সে বাবাকে বলে বসল, কেনা বেচার দরদাম আমি বুঝি না, বিয়ে করতে এসেছি, বিয়ে করে যাব। বাবা যাকে দেখলেন তাকেই বললেন, দেখেছেন মশাই আজকালকার ছেলেদের ব্যবহার। 2-1 বুড়ো লোক ছিল। তারা বলল, শাস্ত্র শিক্ষা নীতি শিক্ষা কিছুই নেই তাই। নতুন শিক্ষার বিষময় ফল নিজের ছেলের মধ্যে দেখে রায়বাহাদুর হতাশ হয়ে বসে রইলেন। বিয়ে একরকম বিষণ্ণ, আনন্দহীন ভাবে শেষ হয়ে গেল। শ্বশুরবাড়ি যাওয়ার সময় নিরুপমাকে বুকে টেনে বাবার চোখের জল ধরে রাখতে পারলেন না। নীরু জিজ্ঞেস করল, ওরা কি আমাকে আর আসতে দেবে না বাবা? কেন আসতে দেবে না মা? আমি তোকে নিয়ে আসবো। রামসুন্দর প্রায় মেয়েকে দেখতে যান, কিন্তু শ্বশুরবাড়িতে তার কোনো প্রতিপত্তি নেই। চাকররাও তাকে হীন দৃষ্টিতে দেখে। অন্তঃপুরের বাইরে একটা আলাদা ঘরে 5 মিনিটের জন্য কোনোদিন মেয়েকে দেখতে পান? কোনোদিন পান না। কুটুম্বের বাড়িতে এমন অপমান আর সহ্য হয় না। রামসুন্দর ঠিক করলেন যেভাবেই হোক টাকা শোধ করে দিতে হবে, কিন্তু কাঁধে চাপা ঋণের ভার সামলানোই দায়। খরচপত্রের খুব টানাটানি পড়েছে। পাওনাদারদের চোখ এড়াতে সব সময় নানা হীন কৌশল করতে হচ্ছে। এদিকে শ্বশুরবাড়িতে উঠতে বসতে মেয়েকে খোঁটা দেয়। বাবার বাড়ির নিন্দা শুনে ঘরে দরজা দিয়ে নীরু চোখের জল ফেলে। এটা তার নিত্য কর্ম হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শাশুড়ির রাগ কিছুতেই মেটে না। কেউ যদি বলে, আহা কি শ্রী, বউয়ের মুখ দেখলে চোখ জুড়িয়ে যায়, শাশুড়ি ঝাঁঝিয়ে বলে, শ্রী তো বটেই, যেমন ঘরের মেয়ে তেমন শ্রী। এমনকি বউয়ের খাওয়া পড়ারও যত্ন হয় না।
কোনো দয়ালু প্রতিবেশী ত্রুটির কথা বললে শাশুড়ি বলে, ওতেই ঢের হয়েছে। অর্থাৎ বাবা যদি পুরো দাম দিত তবে মেয়ে পুরো যত্ন পেত। সবাই এমন ভাব দেখায় যেন বউয়ের এখানে কোনো অধিকার নেই, ফাঁকি দিয়ে ঢুকেছে। বোধহয় মেয়ের এই অবহেলা আর অপমানের কথা বাবার কানে পৌঁছেছে, তাই রামসুন্দর শেষে বসত বাড়ি বিক্রির চেষ্টা শুরু করলেন। কিন্তু ছেলেদের গৃহহীন করছেন এ কথা তাদের কাছ থেকে লুকিয়ে রাখলেন। ঠিক করেছিলেন বাড়ি বিক্রি করে সেই বাড়ি ভাড়া নিয়ে থাকবেন, এমন কৌশলে চলবেন যে মৃত্যুর আগে ছেলেরা এটা জানতে পারবে না। কিন্তু ছেলেরা জেনে গেল, সবাই এসে কেঁদে পড়ল। বিশেষ করে বড় 3 ছেলে বিবাহিত, তাদের কারো কারো সন্তান আছে। তাদের আপত্তি খুব গুরুতর হয়ে দাঁড়ালো। বাড়ি বিক্রি বন্ধ হলো। তখন রামসুন্দর নানা জায়গা থেকে বেশি সুদে অল্প অল্প করে টাকা ধার করতে লাগলেন। এমন হলো যে সংসারের খরচ আর চলে না। নীরু বাবার মুখ দেখে সব বুঝতে পারল। বৃদ্ধের পাকা চুলে, শুকনো মুখে সর্বদা সংকুচিত ভাবে দারিদ্র আর দুশ্চিন্তা ফুটে উঠল। মেয়ের কাছে যখন বাবা অপরাধী, তখন সেই অপরাধের অনুতাপ কি লুকিয়ে রাখা যায়? রামসুন্দর যখন শ্বশুরবাড়ির অনুমতি নিয়ে ক্ষণিকের জন্য মেয়ের দেখা পেতেন, তখন বাবার বুক যে কিভাবে ফেটে যায় তার হাসি দেখলেই তা বোঝা যেত। সেই ব্যথিত পিতৃহৃদয়কে সান্ত্বনা দেওয়ার জন্য নীরু বাবার বাড়ি যাওয়ার জন্য খুব অধীর হয়ে উঠল। বাবার ম্লান মুখ দেখে সে আর দূরে থাকতে পারছে না। একদিন রামসুন্দরকে বলল, বাবা, আমাকে একবার বাড়ি নিয়ে যাও। আচ্ছা। কিন্তু তার কোনো জোর নেই। নিজের মেয়ের ওপর বাবার যে স্বাভাবিক অধিকার, তা যেন পণের টাকার বদলে বন্ধক রাখতে হয়েছে। এমনকি মেয়ের দেখা পাওয়াও তাকে খুব সংকোচে ভিক্ষে চাইতে হয়। আর কখনো নিরাশ হলে দ্বিতীয় কথা বলার মুখ থাকে না। কিন্তু মেয়ে নিজে বাড়ি আসতে চাইলে বাবা তাকে না এনে কি করে থাকে? তাই শ্বশুরের কাছে আবেদন করার আগে রামসুন্দর কত হীনতা, অপমান, ক্ষতি স্বীকার করে 3000 টাকা জোগাড় করেছিলেন, সেই ইতিহাস গোপন থাকাই ভালো। নোটের বান্ডিল রুমালে জড়িয়ে চাদরে বেঁধে রামসুন্দর শ্বশুরের কাছে গিয়ে বসলেন। প্রথমে হাসি মুখে পাড়ার খবর তুললেন। হরে কৃষ্ণের বাড়িতে বড় চুরি হয়েছে তার আদ্যপান্ত বললেন। নবীন মাধব আর রাধা মাধব 2 ভাইয়ের তুলনা করে রাধা মাধবের বিদ্যাবুদ্ধি ও স্বভাবের প্রশংসা আর নবীন মাধবের নিন্দা করলেন। শহরে নতুন রোগ এসেছে, সে নিয়ে অনেক আজগুবি আলোচনা করলেন। শেষে হুঁকো নামিয়ে রেখে কথায় কথায় বললেন, হ্যাঁ হ্যাঁ বেয়াই, সেই টাকাটা বাকি আছে বটে। রোজই মনে করি যাচ্ছি, হাতে করে কিছু নিয়ে যাই, কিন্তু সময়ে মনে থাকে না। আর ভাই বুড়ো হয়ে পড়েছি। এমন দীর্ঘ ভূমিকার পর পিঞ্জরের 3টে হাড়ের মতো সেই 3টে নোট যেন খুব সহজে অবহেলায় বের করলেন। 3000 টাকার নোট দেখে রায়বাহাদুর হো হো করে হেসে উঠলেন। বললেন, থাকবে আই, ওতে আমার কাজ নেই। একটা বাংলা প্রবাদ উল্লেখ করে বললেন, সামান্য কারণে হাতে দুর্গন্ধ করতে তিনি চান না। এই ঘটনার পর মেয়েকে বাড়ি আনার প্রস্তাব কারো মুখে উঠল না। কেবল রামসুন্দর ভাবলেন, সেসব কুটুম্বিতার সংকোচ আমার আর শোভা পায় না। মর্মাহত হয়ে অনেকক্ষণ চুপ করে থেকে শেষে মৃদু স্বরে কথাটা তুললেন। রায়বাহাদুর কোনো কারণ না বলে জানালেন, সে এখন হচ্ছে না বলে কাজের অজুহাতে অন্যত্র চলে গেলেন। রামসুন্দর মেয়ের মুখ না দেখিয়ে কাঁপা হাতে নোট বাঁধা চাদর কাঁধে তুলে চোরের মতো সবার চোখ এড়িয়ে বাড়ি ফিরে গেলেন। মনে মনে প্রতিজ্ঞা করলেন, যতদিন না পুরো টাকা শোধ করে অসংকোচে মেয়ের ওপর দাবি করতে পারেন, ততদিন শ্বশুর বাড়ি যাবেন না। অনেক দিন কেটে গেল। নিরুপমা লোকের পর লোক পাঠায়, কিন্তু বাবার দেখা পায় না। শেষে অভিমান করে লোক পাঠানো বন্ধ করল। তখন রামসুন্দরের মনে বড় আঘাত লাগল, তবু গেলেন না। আশ্বিন মাস এলো। এবার পুজোর সময় মাকে ঘরে আনবই,
নইলে আমি। খুব একটা শক্ত শপথ করলেন। পঞ্চমী কি ষষ্ঠীর দিন আবার চাদরের কোণে কয়েকটা নোট বেঁধে রামসুন্দর যাত্রার তোড়জোড় করলেন। 5 বছরের এক নাতি এসে বলল, দাদা, আমার জন্য গাড়ি কিনতে যাচ্ছিস? অনেক দিন ধরে তার ঠেলা গাড়িতে চড়ে হাওয়া খাওয়ার শখ, কিন্তু কিছুতেই তা মেটার উপায় হচ্ছে না। 6 বছরের এক নাতনি এসে কেঁদে বলল, পুজোর নেমন্তন্নে যাওয়ার মতো তার একটা ভালো কাপড় নেই। রামসুন্দর তা জানতেন, আর তামাক খেতে খেতে এ নিয়ে অনেক ভেবেছেন। রায়বাহাদুরের বাড়িতে পুজোর নেমন্তন্ন হলে তার বউদের সামান্য গয়নায় দরিদ্রের মতো যেতে হবে, এ কথা ভেবে তিনি অনেক দীর্ঘশ্বাস ফেলেছেন। কিন্তু তাতে তার কপালের বুড়ো ভাঁজ ছাড়া আর কোনো ফল হয়নি। দারিদ্র্যে জর্জরিত বাড়ির কান্নার শব্দ কানে নিয়ে বৃদ্ধ শ্বশুর বাড়িতে ঢুকলেন। আজ তার আর সংকোচ নেই। দ্বাররক্ষী আর ভৃত্যদের মুখের দিকে সেই চকিত লজ্জিত দৃষ্টি আর নেই, যেন নিজের বাড়িতেই ঢুকলেন। শুনলেন রায়বাহাদুর বাড়িতে নেই, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। মনের উচ্ছ্বাস ধরে না রেখে রামসুন্দর মেয়ের সঙ্গে দেখা করলেন। আনন্দে 2 চোখ দিয়ে জল পড়তে লাগলো। বাবাও কাঁদে, মেয়েও কাঁদে, দুজনে আর কথা বলতে পারে না। এভাবে কিছুক্ষণ কাটল। তারপর রামসুন্দর বললেন, এবারে তোকে নিয়ে যাচ্ছি মা, আর কোনো গোল নেই। এমন সময় রামসুন্দরের বড় ছেলে হরমোহন তার 2 ছোট ছেলেকে নিয়ে হঠাৎ ঘরে ঢুকলেন। বাবাকে বললেন, বাবা, আমাদের তবে এবার পথে ভাসালে। তোদের জন্য কি আমি নরকগামী হব? আমাকে তোরা আমার সত্য পালন করতে দিবি না? রামসুন্দর বাড়ি বিক্রি করে বসে আছেন। ছেলেরা যাতে না জানে তার অনেক ব্যবস্থা করেছিলেন, কিন্তু তারা জেনে গেছে দেখে তাদের ওপর হঠাৎ খুব রেগে গেলেন। তার নাতি তার 2 হাঁটু জোরে জড়িয়ে মুখ তুলে বলল, দাদা, আমাকে গাড়ি কিনে দিলি না? নতশির রামসুন্দরের কাছে ছেলে কোনো উত্তর না পেয়ে নীরুর কাছে গিয়ে বলল, পিসিমা, আমাকে একটা গাড়ি কিনে দেবে? বাবা, তুমি যদি আর 1 পয়সা আমার শ্বশুরকে দাও, তাহলে তোমার মেয়েকে দেখতে পাবে না। এই তোমার গা ছুঁয়ে পড়লাম। ছি মা, ওরকম কথা বলতে নেই মা। আরে এ টাকা যদি আমি না দিতে পারি, তাহলে তো তোর বাবার অপমান আর তোরও অপমান। টাকা দিলেই অপমান? তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই? আমি কি শুধুই একটা টাকার থলি? যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম। না বাবা, এই টাকা দিয়ে তুমি আমাকে অপমান করো না। তাছাড়া আমার স্বামী তো এই টাকা চায় না। তাহলে তোকে যে যেতে দেবে না মা? না দিলে আর কি করবে বলো? তুমিও আর নিয়ে যেতে চেও না। রামসুন্দর কাঁপা হাতে নোট বাঁধা চাদর কাঁধে তুলে আবার চোরের মতো সবার চোখ এড়িয়ে বাড়ি ফিরে গেলেন। কিন্তু রামসুন্দর যে টাকা এনেছিলেন আর মেয়ের নিষেধে সে টাকা না দিয়ে চলে গেছেন, সে কথা গোপন রইল না। কোনো কৌতূহলী দাসী নীরুর শাশুড়িকে খবর দিল। শুনে তার রাগের আর সীমা রইল না। নিরুপমার পক্ষে শ্বশুরবাড়ি সরসজ্জা হয়ে উঠল। এদিকে তার স্বামী বিয়ের কিছুদিন পরেই ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে অন্যত্র চলে গেছে, আর পাছে সংসর্গ দোষে হীনতা শেখে এই অজুহাতে সম্প্রতি বাবার বাড়ির আত্মীয়দের সঙ্গে নীরুর দেখা পুরোপুরি নিষিদ্ধ হয়েছে। এই সময় নীরুর একটা গুরুতর অসুখ হলো, কিন্তু এজন্য শাশুড়িকে পুরোপুরি দোষ দেওয়া যায় না। সে শরীরের প্রতি খুব অবহেলা করত। কার্তিক মাসের শীতে সারা রাত মাথার দরজা খোলা, শীতের সময় গায়ে কাপড় নেই, খাওয়ার নিয়ম নেই। দাসীরা যখন মাঝে মাঝে খাবার আনতে ভুলে যেত, তখন তাদের একবার মুখ খুলে মনে করিয়ে দেওয়াও সে করত না। পরের বাড়ির দাস দাসী আর কর্তাগিন্নিদের অনুগ্রহের ওপর নির্ভর করে বাস করছে, এই ধারণা তার মনে গেঁথে গিয়েছিল। কিন্তু এই ভাবটাও শাশুড়ির সহ্য হতো না। বউ যদি খাওয়ার প্রতি অবহেলা দেখাতো, শাশুড়ি বলতেন,
নবাবের বাড়ির মেয়ে কি না, গরিবের ঘরের অন্ন ওর মুখে রোচে না। কখনো বলতেন, দেখো না একবার ছিঁড়ি হচ্ছে, দেখো না দিনে দিনে যেন পোড়া কাঠ হয়ে যাচ্ছে। রোগ যখন গুরুতর হয়ে উঠল, শাশুড়ি বললেন, ওসব ন্যাকামি। শেষে একদিন নীরু বিনয়ে শাশুড়িকে বলল, বাবা আর ভাইদের একবার দেখবো মা। শুধু বাপের বাড়ি যাওয়ার ছুতো না। কেউ বিশ্বাস করবে না। যেদিন সন্ধ্যায় নীরুর শ্বাস বন্ধ হলো, সেই দিন প্রথম ডাক্তার দেখল, আর সেই দিনই ডাক্তারের দেখা শেষ হলো। বাড়ির বড় বউ মারা গেছে, খুব ধুমধামে শেষকৃত্য হলো। প্রতিমা বিসর্জনের সমারোহে জেলায় রায়চৌধুরীদের যেমন খ্যাতি, বড় বউয়ের সৎকারে রায়বাহাদুরদের তেমনই খ্যাতি রটে গেল। এমন চন্দন কাঠের চিতা এ মুলুকে কেউ কখনো দেখেনি। এমন ঘটা করে শ্রাদ্ধ শুধু রায়বাহাদুরদের বাড়িতেই সম্ভব। শোনা যায় এতে তাদের কিছু ঋণ হয়েছিল। রামসুন্দরকে সান্ত্বনা দেওয়ার সময় সবাই তার মেয়ের কি মহা সমারোহে মৃত্যু হয়েছে তার বর্ণনা দিল। এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চিঠি এলো, আমি এখানে সব বন্দোবস্ত করে নিয়েছি, তাই অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠাও। রায়বাহাদুরের স্ত্রী লিখলেন, বাবা তোমার জন্য আর একটা মেয়ের সম্বন্ধ করেছি, তাই তাড়াতাড়ি ছুটি নিয়ে এখানে এসো। এবার 20,000 টাকা পণ আর হাতে হাতে আদায়। পরিবেশিত হল রবীন্দ্রনাথ ঠাকুরের 3টি ছোট গল্প, পোস্টমাস্টার, শুভা ও দেনা পাওনা নিয়ে আমাদের বিশেষ নিবেদন 3 কন্যা। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন আর্য জানা, কৌশানী বসু, শান্তনু দত্ত, মনীষ ঘোষ, পিঙ্কি ব্যানার্জি, প্রদীপ্তা মান্না, বিপুল পাত্র, অর্পিতা দাস। নিবেদনে অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজ, প্রযোজনা অ্যানিমেট্রিক্স মাল্টিমিডিয়া। আমাদের গল্পগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। এমন সব গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজ।